নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শুনুতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজিতে গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে। আমি এবার আমার আজকের গল্প পাঠে চলে যাচ্ছি। আমার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প ভালোবাসা। এই জানিস তো, বিপ্রদাস আর মল্লিকার ছাড়াছাড়ি হয়ে গেছে। যা, কি বলছিস? হ্যাঁ রে, মল্লিকা এখন পাকাপাকিভাবে বাপের বাড়িতে, ওই দাদার কাছে। রীতিমতো চমকপ্রদ সংবাদ, অন্তত আমার কাছে তো বটেই। এবার কলকাতায় এসেছি প্রায় 2 বছর পর, মাসখানেকের জন্য। দেশে এলে আর্ট কলেজের পুরনো বন্ধুদের মধ্যে একমাত্রই দেবযানীর সঙ্গেই যা দেখা সাক্ষাৎ হয়। টুকটাক খবর পাই চেনা জানাদের। আমাদের সহপাঠীদের অনেকেই এখন মোটামুটি প্রতিষ্ঠিত শিল্পী। তাদের গল্প শুনে এক ধরনের নস্টালজিয়াও জাগে, মন্দ লাগে না। কিন্তু এই খবর যে তার চেয়েও অনেক অনেক বেশি। নড়ে চড়ে বসলাম আমি। বললাম, সে কি রে, কেন, কি হয়েছিল ওর? বলতে পারবো না রে, দেবযানী ঠোঁট উল্টালো। আমার তো কারোর সঙ্গেই তেমন যোগাযোগ নেই। সেদিন ওই একাডেমিতে নাটক দেখতে গেছি, হঠাৎ চোখে পড়ল তথাগতর এক্সিবিশন চলছে, সোলো। জানিসই তো তথাগতর ইদানিং বেশ নামটাম হয়েছে। কি কপাল, শুধু হাতি এঁকে এঁকে ব্যাটা যাতে উঠে গেল। তথাগতর কাহিনী এখন কে শুনতে চায়? অধৈর্যভাবে বললাম, আহ, বিপ্রদাস মল্লিকার কেসটা বল না। আরে ওই তথাগতর মুখেই তো ওদের সমাচারটা পেলাম। মল্লিকা নাকি মাস 5-6 হলো বিপ্রদাসকে ছেড়ে ফুরুত। কিন্তু কেন জানি না, তথাগত ডিটেলে কিছু বলতে পারল না। জানিসই তো, বিপ্রদাস মল্লিকা চিরকালই একটু আলাদা আলাদা, কোনো গ্রুপে টুপে নেই, নিজেদের নিয়েই থাকে। থাকতো। আর তথাগত তো আর এক টাইপ, সে এখন আপন গন্ধে কস্তুরী মৃগ। সেদিনও শুধু নিজের ঠাক নিজে পেটাচ্ছিল। কি প্রসঙ্গে যেন ওই বিপ্রদাসের কথা এসে পড়ল, ওই তখনই বলল আর কি। আচ্ছা, গুলটুল মারেনি তো? তথাগতর তো একটু রং চড়ানোর স্বভাব ছিল। মনে হয় না রে, সিরিয়াসলি তো বলল। আর্ট ক্রিটিক আছেন গোপাল সামন্ত, তার কাছে নাকি শুনেছে বিপ্রদাসের নাকি এখন পেন্টিং টেন্টিং সব বন্ধ। মল্লিকা বিহনে তার একেবারে দেবদাস দশা, সারাক্ষণ ড্রিঙ্ক করছে। তাই? স্ট্রেঞ্জ। তা তুই আশ্চর্য হচ্ছিস কেন? আশ্চর্য হওয়ার কি আছে? আজকাল তো হরদম বিয়ে ভাঙছে। সমরের তো সেকেন্ড ম্যারেজও ক্রিটিক্যাল স্টেজে। ওই জয়িতা অনন্যরও ডিভোর্স হয়ে গেল। আসল কথা কি জানিস, বেশি উদ্দাম প্রেম লং টার্ম টিকে থাকাটাই সমস্যা। বিপ্রদাস মল্লিকা তো তাও 14 বছর একসঙ্গে রইল। দেবযানীর স্বরে লঘু কৌতুক। বিয়ে থা হয়নি দেবযানীর। আর্টের জগতে ও কলকে না পেয়ে এখন এক প্রাইভেট স্কুলের ড্রয়িং দিদিমণি। আর সে কারণেই বুঝি একটু সফল সহপাঠীদের প্রতি তার একটা চাপা বিদ্বেষ আছে। রাখি না করেও তাদের প্রায় সব খবরই রাখে দেবযানী, আর সেগুলো পরিবেশন করে এক ধরনের তৃপ্তি পায়, মজাও পায়। কিন্তু আমারও একটা চোরা আনন্দ হচ্ছে কেন। বিপ্রদাস মল্লিকার সম্পর্ক ছিঁড়ে যাক, এই বাসনাটা কি এখনো আমার মনে সূক্ষ্মভাবে রয়ে গেছে এত বছর পরেও? গলায় সামান্য ব্যঙ্গ এসে গেল। বললাম, তবে যে শুনতাম ওরা খুব সুখী। কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীর থাকে সুখে। ছাড় তো, সুখ নীর সবের জন্য অনেক অনুষঙ্গ লাগে রে। মোস্ট ফান্ডামেন্টাল ফ্যাক্টর হলো একটা বাচ্চা কাচ্চা। একদিন বিয়ে হয়েছে অথচ কোনো ইস্যু নেই, এটাই তো ফাটল ধরানোর পক্ষে যথেষ্ট। দেবযানী হাসল। শুধু এটাই কারণ? আমি জিজ্ঞেস করলাম। আর কি হবে?
ইগো ক্ল্যাশের তো আর প্রশ্ন নেই। পাছে অহং নিয়ে লড়াই বাঁধে, তার জন্য তো মল্লিকা বিয়ের পরপরই আর্টের লাইন থেকে সরে গিয়েছিল। যদিও মল্লিকা ওয়াজ নট লেস ট্যালেন্টেড দ্যান বিপ্রদাস। আচ্ছা, মল্লিকার তোর পেইন্টিংটা তোর মনে আছে? সে যেটার জন্য মল্লিকা আইফ্যাক্স পেল, সেই কুয়াশা ঢাকা নদী, নৌকো ডুবে যাচ্ছে, কি অসাধারণ অ্যাক্রেলিকের কাজ, মনে আছে তোর? মল্লিকার প্রশংসায় আমার খুশি হবার কথা নয়। তাচ্ছিল্যের সুরে বললাম, বিপ্রর কথা ভেবে মল্লিকা তুলি ফেলে দিয়েছিল? আমি বিশ্বাস করি না। উচ্ছা ছিল স্রেফ মল্লিকার আহ্লাদীপনা কিংবা লোক দেখানো সতীপনা, নিজেকে মহৎ প্রতিপন্ন করার চেষ্টা। হয়তো তাই। দেবযানী মাথা নাড়ল, বলল, তবু ছেড়েছিল তো। ফ্রেঞ্চ গভর্নমেন্টের স্কলারশিপটা পর্যন্ত ফোরগো করেছিল। তো তাতে কি প্রমাণ হয়? দেখ, হয়তো পরে এসব নিয়ে হাত কামড়েছে, হয়তো ভাবতো কাজটা মূর্খামি হয়ে গেছে, আর এই নিয়েই হয়তো বিপ্রকে ঠেস দিত। আমি বললাম, হ্যাঁ, সেটাও সম্ভব। দেবযানী মাথা দোলালো। তবে দেখ, বিপ্রদাস তো তেমন কিছু একটা করে দেখাতে পারেনি, নিজেকে সেভাবে ভাঙতেই পারল না। কোনো এক্সপেরিমেন্ট নেই, সেই এক টাইপের জিওমেট্রিক্যাল ফিগার। মল্লিকা আস্তে আস্তে ফেড আপ হয়ে যেতেই পারে। প্লাস মল্লিকাই তো মেনলি সংসারটাকে টানতো। ওর সেই অ্যাড এজেন্সির চাকরি আর বিপ্রদাসের একতলা থেকে কিছু বাড়ি ভাড়া, এই তো ছিল সোর্স অফ ইনকাম। বিপ্রদাসের ছবি টবি তো তেমন বিক্রি হতো না। বারে, কমার্শিয়ালি সাকসেসফুল নয় বলে কি আর বিপ্র ফেলিওর? তোদের এখানে আর্ট মানেই লাইনবাজি, ঠিক মতো ক্যাচ ধরতে পারলেই সাঁই উঠবে। বিপ্রকে আমি যতটুকু চিনি, কাউকে তেলিয়ে চলে ওর ধাতে নেই। আচ্ছা, কতটুকু পাবলিসিটি পেয়েছে বিপ্র বলতো? তবু তো তার মধ্যে নিজের একটা জায়গা করে নিতে পেরেছিল। একঘেয়েই বলিস আর যাই বলিস, ওর ছবির কিন্তু একটা আলাদা ক্যারেক্টার আছে। হ্যাঁ, সেই হিসেবে নিজস্বতাও আছে বটে। দেবযানী আমার কথা মেনে নিল। তাহলে বল না, তাছাড়া বিপ্র তো উঠছিল। এই তো গত বছর আমাদের লন্ডনে একটা এক্সিবিশন হলো, ইন্ডিয়ান পেইন্টার্স নিউ জেনারেশন। ওখানে তো বিপ্রর কাজ ছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই ব্রিটিশ প্রেস। আমি নিজে সে রিভিউ পড়েছি। মেবি বিপ্রর রাইজটা একটু স্লো, বাট ইট ওয়াজ স্টেডি। এই ঝিমে তেতালায় ওঠাটাই হয়তো মল্লিকার আর বরদাস্ত হচ্ছিল না। বিপ্রদাসের কাছ থেকে হয়তো মল্লিকার আর একটু বেশি এক্সপেকটেশন ছিল। হয়তো ভাবতো বিপ্রদাস একটি বেতো ঘোড়া, মিছিমিছি ওর পেছনে জীবনটা নষ্ট হয়ে গেল। বর না জোটাতে পারা দেবযানী বিজ্ঞ মতামত জানালো, বলল, কত কি তো হতে পারে বল। স্বামী স্ত্রীর সম্পর্ক কত অজস্র কারণেই তো ছিঁড় খেয়ে যায়। হয়তো দেখ, বিপ্রদাসের মধ্যে কোনো কমপ্লেক্স গ্রো করে গিয়েছিল। মনটা বেশ খারাপ হয়ে গেল, মল্লিকার জন্য নয়, বিপ্রর কথা ভেবে। আহারে, মল্লিকা না জানি কত কষ্ট দিয়েছে বেচারাকে। আরও খানিকক্ষণ এতাল বেতাল বুকে সন্ধ্যের মুখে বিদায় নিল দেবযানী। যাওয়ার আগে পই পই করে বলে গেল, আমার বর আর মেয়ে কলকাতা এলেই যেন অতি অবশ্যই ওদের বাড়িতে আমরা একবার পায়ের ধুলো দিই। হে হে করে ঘাড় নেড়ে দিলাম বটে, তবে জানি এবারেও যাওয়া হবে না। সোমনাথ আর রুমকি কলকাতায় পা দিলেই যা চরকি নাচন শুরু হয়ে যায়, অবিরাম আত্মীয় স্বজনের আনাগোনা, তার মাঝেই শাটলককের মতো শ্বশুরবাড়ি বাপের বাড়ি করো। একটু ফুরসত পেলে রুমকির বায়না, বড্ড স্টাফি লাগছে, চলো একটা মিনি আউটিং করে আসি। এসব সামলে, আর তাছাড়া সোমনাথ তো এখানে এলে লন্ডনের চাইতেও ব্যস্ত। পুরনো বৃত্তে আড্ডা মেরে মেরে কুল পায় না। সে থোড়াই যাবে আমার বন্ধুর বাড়ি। তবে এখন কটা দিন আমি খুব নিশ্চিন্ত। শ্বশুর বাড়িতে নিয়মরক্ষের মতো একটা মুখ দেখিয়ে এসেছি, আর দিব্যি গড়াচ্ছি বাপের বাড়িতে। উপভোগ করছি ভালোবাসার অত্যাচার। তার মধ্যেই আসছে এক আধজন, ওই আমার টানি, দেওর, ননদ, জাতুতো দাদা, মাস্তুতো দিদি।
আজ দেবযানী যাওয়ার পরেই বুলুদি এসে হাজির, সঙ্গে দীপকদা। নাইট শোয় কি একটা হিন্দি ফিল্মের টিকিট কেটে এনেছে, টেনে বার করলো আমাকে। চীনের রেস্তোরাঁর নৈশভোজ সেরেই পরিমরি করে সিনেমা হল। 3 ঘন্টা হুড়ুদ্দুম নাচা গানা দেখার পর বুলুদিদের গাড়ি যখন আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল, তখন ঘড়ির কাঁটা মধ্যরাত্রি পার। এত সব হাহাহিহির মাঝে বিপ্র আর মাথায় ছিল না। বিপ্রকে ফের মনে পড়ল বিছানায় শোয়ার পর। অন্ধকার ঘরে বিপ্রর মুখখানা দেখতে পাচ্ছিলাম, সেই প্রথম দিনের বিপ্র। মুখময় দাড়ি, উস্কো খুস্কো চুল, ছকছকে চোখ, যুবক উন্নাসিক ভঙ্গিতে যেন জরিপ করছে গোটা ক্লাসটাকে। ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ঝুলছিল যেন। কেন যে অবরে সবরে ওই মুখটাই মনে পড়ে। আর্ট কলেজে আমি ভর্তি হয়েছিলাম খানিকটা খেয়ালের বসে। আঁকাজোকায় অল্প স্বল্প হাত ছিল আমার। বড় বড় শিল্পীদের ছন্নছাড়া জীবন আমায় খুব টানত। ছবি দেখতে ভালোবাসতাম, ছবি আঁকতে ভালোবাসতাম, সব মিলিয়ে ঝোঁকটা তৈরি হয়েছিল। তবে নিজে বড় পেইন্টার হব এমন আকাঙ্ক্ষা আমার বড় একটা ছিল না। বাড়ির গাড়িতে কলেজে যেতাম, গাড়িতেই ফিরতাম। অঙ্কন শিক্ষা ছিল অনেকটাই আমার বিলাসিতা। ফার্স্ট ইয়ারে হাত মক্স করার জন্য আমাদের ছোট ছোট দলে ভাগ করে পাঠানো হতো বিভিন্ন জায়গায়। কোনোদিন শিয়ালদা স্টেশন, তো কোনোদিন ওই পার্ক স্ট্রিটের কবরখানা, কোনোদিন ভিক্টোরিয়া বা কোনোদিন বোটানিক্স। আমায় কোথাও একা ছাড়তো না বাবা মা। বাড়ির গাড়ি সর্বত্রই হা মেহাল হাজির। ওই গাড়ি নিয়ে আমাকে একদিন খুব বিদ্রুপ করেছিল বিপ্রদাস। বলেছিল, তোমার এত ঘুরে ঘুরে স্কেচ করার দরকার কি? তোমার গাড়িটাকেই তো ভালো করে ড্র করতে পারো। কোনোদিন পেছনের চাকা, কোনোদিন সামনের চাকা, কিংবা স্টিয়ারিং, বনেট। গাড়িও তো একটা সাবজেক্ট, তাই না? কি বলো? ঠাট্টাটা মনে লেগেছিল খুব, মানেও। ব্যাস, পরদিন থেকে গাড়ি নিয়ে যাওয়া বন্ধ। বাবা মার ঘোর আপত্তি সত্ত্বেও আর গাড়ি নিইনি আমি। না, বিপ্রদাসের ওপর কে জানে কেন তেমন চটতে পারিনি। উল্টে কেমন একটা আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলাম। বিপ্রর বাচনভঙ্গি, হাঁটা চলা, আমার চোখে সবই যেন তখন সম্মোহক। বিপ্র কি দারুণ রূপবান ছিল? তেমন কিছু নয়। সাধারণ হাইট, বাদামি রং, না চোখা না ভোঁতা নাক, মুখে দাড়ি গোফের জঙ্গল, একটু বেশি রুক্ষতা ছিল চেহারায়, বুনো বুনো। আর পোশাক আশাকেও যথেষ্ট উদাসীন। অবলীলায় কলার ফাটা শার্ট পরে কলেজে আসছে, প্যান্টের সেলাই খুলে সুতো ঝুলছে পায়ে, ইস্ত্রি ফিস্ত্রির বালাই নেই। তবু বিপ্রর মধ্যে কি যেন একটা ছিল। কি ছিল? অহংকার, ঔদাসীন্য। অসম্ভব জল জল করত ওর মনি দুটো। দেখে মনে হতো শিল্পীদের চেহারা ঠিক এমনটাই হওয়া উচিত। বিপ্রর প্রেমে আমি পাগল হয়ে উঠছিলাম ক্রমশ। বিপ্রর সঙ্গে কথা বলতে ভালো লাগে, সর্বক্ষণ কাছে থাকতে ইচ্ছে করে। বিপ্র একদিন কলেজে না এলে দিনটাই যেন বিস্বাদ হয়ে যায়। তবে মনের এই অবস্থাটা আমি কারো কাছেই প্রকাশ করতে পারিনি। কোনো বন্ধুর কাছে তো নয়ই, বিপ্রর কাছেও না। কোথা যেন বাঁধত। হয়তো বা আমার মনেও কোনো একটা দম্ভ ছিল। বিত্তের দম্ভ নয়, রূপের। ডাক সাইটে সুন্দরী বলে আমার খ্যাতি আছে যথেষ্ট। কিশোরী বয়স থেকেই আমি ছেলেদের স্তুতি পেয়ে অভ্যস্ত। চেয়ে প্রেম নিবেদন করে আমি কেন ছোট করব নিজেকে? সেকেন্ড ইয়ারে একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছিলাম আমরা। আমি, বিপ্র, অংশুমান, রিয়া, সমর আর দেবযানী। না, মল্লিকা আমাদের গ্রুপে ছিল না। সে সব সময় একটু স্বতন্ত্র থাকতো। ক্লাসে সিরিয়াস, হাহাহিহিতে নেই। অফ পিরিয়ডে লাইব্রেরি ছুটছে, স্যার ম্যাডামদের পায়ে পায়ে ঘুরছে। দেখতেই বা কি এমন ছিল মল্লিকা? নিতান্তই সাদামাটা। ওই মেয়ে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এ আমার স্বপ্নের অগোচর ছিল। কিন্তু সেটাই ঘটল। হয়তোবা
তলে তলে অনেক দিন ধরে ব্যাপারটা ঘটছিল। আমি টের পেলাম 3rd ইয়ারে। সেবার আমরা এক্সকারশনে গিয়েছিলাম সারান্ডা ফরেস্টে। বিকেলবেলা থলকোবাদের বনবাংলোর হাতায় বসে অন্তাক্ষরী খেলছি। হঠাৎ দেখি পাশে বিপ্র নেই। গেল কোথায়? সকালে বলছিল মাথা টিপটিপ করছে। জ্বর এলো না তো? চুপি সারে উঠে পড়লাম আসর ছেড়ে। ঘরে গিয়ে খুঁজলাম বিপ্রকে। নেই, কোথাও নেই। বেরিয়ে আসছি চিন্তিত মুখে। হঠাৎই কানে এলো ঘরের পেছন দিকটা থেকে নারী পুরুষের চাপা কণ্ঠস্বর। থমকে গেলাম। গলার আওয়াজটাও থেমে গেছে আচমকা। কেমন যেন সন্দেহ হলো। সন্তর্পণে গেছি পেছনের দরজায়। বন্ধ দরজা খুলতেই সামনে একটা সিঁড়ি। ধাপে ধাপে নেমে গেছে জঙ্গলের দিকে। আর সিঁড়ির একেবারে শেষ ধাপে বসে কে ওরা? উফ, কি অসহ্য দৃশ্য! মল্লিকাকে তীব্র আশ্লেষে চুমু খাচ্ছে বিপ্র, আর সাপিনীর মতো বিপ্রকে জড়িয়ে ধরে আছে মল্লিকা। আমি পাথর হয়ে গিয়েছিলাম। মনে আছে কলকাতা ফেরার পর কয়েকদিন কলেজে যেতে পারিনি। শরীর খারাপের অজুহাতে শুয়ে থাকতাম দিনরাত। কিচ্ছু ভালো লাগতো না। দেহে তাপ নেই, তবু এক প্রবল জ্বরে পুড়ছি আমি। বিশ্ব সংসার বেবাক ফাঁকা যেন, ছটফট করছি ঈর্ষায়। মল্লিকার মধ্যে কি এমন পেল বিপ্র যা আমার মধ্যে নেই? মল্লিকা কোন দিক দিয়ে আমার সমকক্ষ? আমি তুড়ি বাজালে 20টা পুরুষ বুক পেতে দেবে রাস্তায়। কলেজে আমার জন্য বহু ছেলে ঘুরঘুর করে। মল্লিকার দিকে তারা ফিরেও তাকায় কি? শুধুমাত্র পরীক্ষায় বেশি নম্বর পায় বলে ওই বাঁশের মতো ডিগডিগে মেয়েটা আমায় হারিয়ে দেবে, অধিকার করে নেবে বিপ্রকে? আমার মধ্যে একটা জেদ চেপে যাচ্ছিল। মল্লিকাকে যে করেই হোক হঠাতে হবে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক বিপ্রকে আমার চাই। কত ছেলে মানুষই যে করেছি তখন। মল্লিকার নামে আজে বাজে কথা লিখে চিঠি পাঠালাম বিপ্রর ঠিকানায়। পর পর 3টে বেনামে। তখনও কলেজে শাড়ি যুগ শেষ হয়নি। আমি নিত্য নতুন চমকদার সালোয়ার স্যুটে ক্লাসে যাওয়া শুরু করলাম। সাজে বাহারে নিজেকে যতটা নয়ন লোভন করে তোলা যায় আর কি। সর্বক্ষণ সেঁটে আছে বিপ্রর গায়ে। মল্লিকা যেন কোনোভাবেই তার কাছাকাছি যাবার সুযোগ না পায়। হায় রে, কি নির্বোধ ছিলাম তখন! বিপ্রর দিক থেকে সাড়া তো পাইনি, বরং বিপ্র যেন কেমন কুঁকড়ে যাচ্ছিল। আমাকে এড়াতে চাইতো প্রাণপণ। বেশ টের পেতাম বিপ্র আর মল্লিকা আরও নিবিড় হচ্ছিল দিনে দিনে আমার অলক্ষ্যে। গোটা কলেজে চাউর হয়ে গিয়েছিল বিপ্র আর মল্লিকার প্রেম কথা। শেষ পর্যন্ত আমার স্নায়ু আর আমার বশ মানল না। এক ছুটির দুপুরে মরিয়া হয়ে হানা দিলাম বিপ্রর বাড়িতে। নিউ আলিপুর থেকে সোজা বিডন স্ট্রিট। আগেও 2-1বার এসেছি এখানে দলবল মিলে। চড়াজীর্ণ দোতলা বাড়ি, চতুর্দিকে এত চাপা যে ওপরের ঘরেও ভালো করে আলো বাতাস ঢোকে না। মলিন দেওয়ালওয়ালা বড় বড় 4খানা ঘরে শুধু মা আর ছেলের বাস। বাবা নেই, তিনি বহুকাল আগেই গত হয়েছেন। আমায় দেখে বিপ্র মোটেই অবাক হয়নি। বুঝি জানতো একদিন না একদিন এভাবে আসবই। একটুক্ষণ কথাবার্তার পর বলেছিল, চল ছাদে যাই। ছাদ নয়, বিপ্র আমায় চিলেকোঠার ঘরে নিয়ে গিয়েছিল। ছোট জায়গাটুকুতে বাতিল জিনিসের ডাই, প্রাচীন একটা গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। সেখানেই ধুলোবালি সরিয়ে একখানা হাতল ভাঙা চেয়ারে আমায় বসিয়েছিল বিপ্র। নিজে দাঁড়িয়েছিল সামনে, এক দৃষ্টে দেখছিল আমায়। আমি তখন ঘামতে শুরু করেছি, কাঁপছি ভেতরে ভেতরে। ভাঙা ভাঙা গলায় বলেছিলাম, কি দেখছিস? তোকে দেখছি, তুই একটা পাগলি। কেন? তোর হাতের লেখা যে আমি চিনি তাও জানিস না? চিঠিগুলো টাইপ করে পাঠানো উচিত ছিল তোর।
ভেতরের কাঁপন, পলকে ভূমিকম্প। ঝাঁপিয়ে পড়েছিলাম বিপ্রর ওপরে, আঁচড়াচ্ছি, কামড়াচ্ছি, কেঁদে যাচ্ছি অঝরে। বিপ্র বাধা দেয়নি, আমাকে সমস্ত ভার লাঘব করার সুযোগ দিচ্ছিল। আমি শান্ত হলাম এক সময়, মুখ ঢেকে বসে পড়েছি চেয়ারে, হাঁপাচ্ছি। বিপ্র কাঁধে হাত রাখল, বলল, এবার ঠান্ডা মাথায় আমার কথা শুনবি? আমি নিরুত্তর। যা হয় না তা নিয়ে কষ্ট পাচ্ছিস কেন বলতো? আমি নাক টানলাম, বললাম, কেন হয় না? কারণ আমি মল্লিকাকে ভালোবাসি। কেন তুই মল্লিকাকে ভালোবাসবি? কেন আমাকে নয়? মল্লিকার এমন কি আছে যা আমার নেই? ও তো সব ভেবে কি আর ভালোবাসা হয় রে? ভালোবাসার কোনো কেমিস্ট্রি নেই। তোকে আমি কোনো দিন অন্য চোখে দেখিনি। তুই আমার বন্ধু, খুব ভালো বন্ধু। কান্নাটা আবার ঠেলে এলো। ফুপিয়ে উঠলাম, বললাম, আমি বাঁচবো না রে, মরে যাব। তোকে ছাড়া আমি মরে যাব। তোর পাগলি, ভালোবাসার জন্য কেউ মরে? বলেই এক অদ্ভুত কাণ্ড করল বিপ্র। দুহাতে তুলে দাঁড় করিয়েছে আমায়। সহসা ঠোঁট নেমে এলো আমার ঠোঁটে, ওষ্ঠ দিয়ে পান করছে আমার অভিমান। আমার হাঁটুতে কোনো জোর ছিল না, দুহাতে আঁকড়ে ধরেছিলাম বিপ্রকে। আস্তে আস্তে বিপ্র নিজেকে ছাড়িয়ে নিল, কপালে একটা শেষ চুমু দিয়ে বলল, তোকে আমি এটুকুই দিতে পারি, এর বেশি নয়। বিচিত্র এক ঘোর নিয়ে ফিরে এসেছিলাম সেদিন। আর রাগ হচ্ছিল না, অপমান বোধও নয়। রাগ, অপমান, দুঃখের অনুভূতিটাই কেমন ভোঁতা মেরে গিয়েছিল যেন। তারপর থেকে কলেজ যাওয়ার স্পৃহাটাই আমার উবে গেল। মা বাবা বুঝি লক্ষ্য করেছিল আমার পরিবর্তন, প্রশ্ন করেনি, নিজেদের মতো করে বুঝে নিয়েছিল কিছু। দুজনেই উঠে পড়ে লাগলো আমার বিয়ের জন্য। আর তখনই সোমনাথের সঙ্গে সম্বন্ধ। মাস 6 মধ্যে ধুমধাম করে বিয়ে। ফাইনাল পরীক্ষা শিখে তুলে ডাক্তার বরের হাত ধরে পাড়ি দিলাম ইংল্যান্ড। দেখতে দেখতে তো কেটেও গেল 17টা বছর। সোমনাথের মতো কৃতি স্বামী, রুমকির মতো বুক জুড়োনো মেয়ে পেয়ে এখন আমি সম্পূর্ণ পরিতৃপ্ত এক ঘরণী। ওইসব ঘটনাগুলোকে এখন কেমন বালখিল্যপনা মনে হয়। তবে হ্যাঁ, কলকাতার সঙ্গে যোগাযোগ তো আছেই। প্রায় ফি বছরই আসি, এরকম থেকে যাই 1-1.5 মাস। প্রথম প্রথম বিপ্রদাস মল্লিকার খবর যে একদম রাখতাম না তা নয়। জেনেছিলাম ওরা বিয়ে করেছে, সংসার টংসার করছে, শুনেইছি শুধু, তেমন কোনো প্রতিক্রিয়া জাগেনি। ইদানিং তো বিপ্রদাসের কথা সেভাবে মনেও পড়তো না। ওই কচিত কখনো কোথাও ওর ছবি টবি নিয়ে লেখা বেরোলো, চোখে পড়লে হয়তো একটু উল্টোলাম, কিংবা হয়তো বরকে বললাম, জানো এই বিপ্রদাস আমার ব্যাচমেট ছিল জানো। ব্যাস ওই পর্যন্তই। কিন্তু আজ কেন নিরুত্তাপ থাকতে পারছি না? তবে কি মনের গোপন কুঠুরিতে এখনো পুরনো প্রেমের রেশ রয়ে গেছে? নাকি প্রত্যাখ্যানের জ্বালা? এখনো কি আমি মল্লিকাকে হিংসে করি? কিন্তু কেন করব? বিপ্রদাসের সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমি কি আর এত সুখ ঐশ্বর্যে থাকতে পারতাম? তো আমি ওভাবে আর ভাবতেই পারি না। তবু একটা উল্লাস জাগছে। যাক, অত মাখামাখি প্রেম টিকলো না তাহলে। একবার কি বিপ্রদাসকে দেখে এলে হয়। যাব। পরদিন দুপুরেই বেরিয়ে পড়েছি। বিডান স্ট্রিটের পুরনো বাড়িটা খুঁজে পেতে অসুবিধে হলো না। দশা আরও জীর্ণ হয়েছে। কার্নিশের ফাটল দিয়ে মুখ ভারিয়েছে লিকলিকে অশ্বত্থ গাছ। এখানে সেখানে ইটের দাঁত। চাকলা ওঠা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই একটা কোলাপসেবল গেট। এটা নতুন, আগে ছিল না। গেটের গায়ে ডোরবেলের সুইচ, নির্ঘাত মল্লিকা লাগিয়েছিল। গেটের এপারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। চওড়া বারান্দাখানা শুনশান। বিশৃঙ্খলভাবে পড়ে আছে একটা ভাঙা ইজেল, একখানা ইজি চেয়ার, উল্টোনো টিনের ড্রাম, দুটো টুল, মোড়া জুতো। অন্দরটা কি অসম্ভব রকমের নিশ্চুপ। বিপ্র নেই নাকি?
ইতস্তত করে টিপেছি কলিং বেল। সঙ্গে সঙ্গে সাড়া। কে? এ তো বিপ্রর গলা নয়। নাকি এতটাই বদলে গেছে বিপ্র? গলা তুলে বললাম, বিপ্র আছে। ভেতর থেকে মধ্যবয়সী একটা লোক বেরিয়ে এলো। লুঙ্গি গেঞ্জি, চুলচুল চোখে দেখছে আমায়। বলল, আপনি? বিপ্রদাস নেই। হ্যাঁ, মানে দাদাবাবু। আপনি কোত্থেকে আসছেন? ও, কাজের লোক। গলা ছেড়ে বললাম, গিয়ে বলো ইংল্যান্ড থেকে দাদাবাবুর এক বন্ধু এসেছে, চন্দ্রানী। লোকটা ইতস্তত করে গেটের তালা খুলল। বলে, আসুন, দাদাবাবু মাঝের ঘরে আছেন। ওর শরীরটা বিশেষ ভালো নেই। ঘরটার সামনে গিয়ে দাঁড়াতেই ভক করে নাকে একটা গন্ধ। অ্যালকোহল, কিন্তু একটু উৎকট। দেশি মদ। ঘরের হালও যথেষ্ট এলোমেলো। যত্রতত্র ছড়ানো রয়েছে জামা কাপড়। টেবিলে বই ম্যাগাজিনের স্তূপ। দেওয়ালে গোটা চারেক পেন্টিং ব্যাঁকাতারাভাবে ঝুলছে। বিছানায় মশারি আধ খোলা। ফাঁক দিয়ে উকি দিচ্ছে বিপ্রর মার বাঁধানো ফটো। শুকনো মালা পরানো। বিপ্র খাটে উপুর হয়ে শুয়ে, পরনে ঈষৎ মলিন পাজামা গেঞ্জি। ঘুমোচ্ছে। ডাকবো? প্রয়োজন হলো না অবশ্য। বিপ্র এমনি শুয়েছিল। সামান্য পায়ের আওয়াজে ঘাড় ফিরিয়েছে। আমাকে দেখে ধরপড় করে উঠে বসার চেষ্টা করল। একবারে পারল না। হাত চেপে চেপে উঠল কোনো ক্রমে। আমি স্তম্ভিত। একই চেহারা হয়েছে বিপ্রর। মাত্র 40-এ দাড়ি সব পেকে গেছে। চুলও প্রায় অর্ধেক সাদা। রোগা হয়ে গেছে, মুখটাও কালচে মেরে গেছে। চোখ দুটো গর্তে ঢোকা, কেমন বুড়োটে বুড়োটে লাগে। সব থেকে বড় কথা, বিপ্রর চোখের মণি দুটো আর জ্বলছে না, বড় নিষ্প্রভ, খোলাটে। চোখ টান টান করার চেষ্টা করছে বিপ্র। পাতা দুটো পিটপিট করল বার কয়েক। হঠাৎ মনি স্থির। ঠোঁটে কি যেন একটা ফুটে উঠল, অনেকটা হাসির মতো। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, তুই তুই কোত্থেকে? ধাতস্থ করে নিয়েছি নিজেকে। গার্জেনের সুরে ধমক দিলাম। বললাম, এ কি হাল করেছিস বিপ্র? তোকে তো আর চেনাই যায় না। কি করে চিনবি? বিপ্রদাস তো মরে গেছে। বিপ্রদাসের স্বরে বিষণ্ণতা। তবু লঘুভাবে বললাম, এটা তাহলে কে? বিপ্রদাস মরে গেছে যে বলছিস? Ghost of বিপ্রদাস, who once lived here. বলেই কেমন যেন ঝিম মেরে গেল বিপ্রদাস। এগিয়ে গিয়ে খাটে বসবো কি বসবো না ভাবছি, অমনি বিপ্র নড়ে চড়ে উঠেছে, নামলো বিছানা থেকে। আড়মোড়া ভাঙতে ভাঙতে এদিক ওদিক তাকাচ্ছে। তোকে যে কোথায় বসাই এখানে? ব্যস্ত হোস না বিপ্র, আমি বসতে আসিনি, জাস্ট তোকে দেখতে এসেছিলাম। আমায় সবাই দেখতেই আসে রে, কেউ বসে না। বিপ্র শিথিলভাবে কাঁধ ঝাঁকালো। তারপর বলল, কারুরই সময় নেই বুঝলি, অথচ আমার হাতে এখন অঢেল সময়। সারাদিন লোকের সঙ্গে কথা বলতে পারি। কেমন যেন অসংলগ্ন লাগছে কথাগুলো। মাথা খারাপ হয়ে গেছে কি বিপ্রদাসের? নাকি সকালে চড়িয়েছে? মুখ থেকে তো গন্ধ নেই। খোয়ারিতে আছে, তাই হবে। সামনে একটা মণিপুরি মোড়া, টেনে নিয়ে বসলাম। বললাম, ঠিক আছে, খুশি এবার তুই? বিপ্র ফের বসেছে খাটে, হাসি হাসি মুখ আমাতে স্থির। চোখ ঘুরিয়ে বললাম, কি দেখছিস? তোর একদম বয়স বাড়েনি, সেই আগের মতোই সুন্দর আছিস, একটু যা স্লাইড ভারীর দিকে। বনির সুখে ওজন বাড়ানোর উপায় আছে রে। মেয়ের যা করা পাহারা, মেপে কার্বোহাইড্রেট খেতে হবে, নো ফ্যাট। মেয়ে? তোর মেয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই রকমই তো শুনেছিলাম। তা সে কত বড়? ওই 15+। আচ্ছা, মানে সুইট টিনেজার। তা তাকে আনলি না কেন? মনে মনে বললাম,
আমার আর খেদে কাজ নেই, এমন একটা শিল্পী বন্ধুকে দেখিয়ে নিজের প্রেস্টিজ পাংচার করি আর কি। মুখে অবশ্য সত্যিটাই বললাম। ও এখনো আসেনি রে, সামনের রোববার ওরা পৌঁছবে একসঙ্গে, মানে ও আসবে ওর বাবার সঙ্গে। ও, তা তোরা তো বার্মিংহ্যামে থাকিস তাই না? সে তো অনেক দিন আগে ছিলাম, এখন লন্ডনে চলে এসেছি। তা তোর বর কিসের যেন ডাক্তার? হার্টের ডাক্তার। হার্ট? হার্ট হচ্ছে সাসপিশিয়াস একটা অর্গান, নট এট অল রিলায়েবল। আপন মনে বিপ্র বিড়বিড় করল একটুক্ষণ, তারপর নিজের মনেই মাথা ঝাঁকাচ্ছে। ছামর হয়ে থাকা চুলে আঙুল চালাতে চালাতে বলল, হৃদয় বলে অবন ঠাকুরের একটা ক্যারেক্টার ছিল, তোর মনে আছে? খুব নিষ্ঠুর ছিল ছেলেটা, ব্যাটা খুব টাইট খেয়েছিল। কি কথা বলছে বিপ্রদাস? কোনো মাথা মুন্ডু নেই। আমার কেমন যেন অনুকম্পা জাগছিল। এই বিপ্রই একদিন কথার জাদুতে মোহিত করে রাখত বন্ধুদের। আহারে, আহা বেচারা! নরম গলায় ডাকলাম, বিপ্র। বিপ্র যেন নিজের কথাতেই মুত হয়েছিল। সামান্য চমকে উঠে বলল, আচ্ছা এমন কেন হলো রে তোদের? কি হয়েছিল রে? কেন ঝগড়া করেছিস তোরা? ঝগড়া? আমরা, আমি মানে কার সঙ্গে? মল্লিকার সঙ্গে। বিপ্রকে আরেকটু নাড়া দেওয়ার জন্য বললাম, তোর বউয়ের সঙ্গে। বিপ্র ফ্যাল ফ্যাল চোখে তাকালো, তারপর বলল, আমাদের তো ঝগড়া হয়নি, আমি অন্তত করিনি। ও, তাহলে বুঝি মল্লিকা একাই করত? বিপ্র চুপ। বেশ খানিকক্ষণ পর কথা বলেছে। বলল, মল্লিকাটা কেমন দুম করে বদলে গেল জানিস, এমনটা কিন্তু ছিল না। কেমন হয়ে গিয়েছিল মল্লিকা? আমি প্রশ্ন করলাম। বিপ্র আবার নীরব, যেন মল্লিকার নামে কিছু বলতে ওর বাধছে। বুঝলাম আমার অনুমানই ঠিক, বিপ্রকে আর সহ্য করতে পারছিল না মল্লিকা। ফের খোঁচালাম, বললাম, কবে থেকে হলো রে এমন? বিপ্রর চোখের মনি চঞ্চল হয়েছে। বলল, বিশ্বাস কর, বেশি দিন নয়, এই ধর মাস 8-10। না না, আরও কম। কি বলতো রে, তোর জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেল, তুই ওর ঘাড়ে বসে খাচ্ছিস, এসব বলতো তো। বিপ্রর চোখ জ্বলে উঠল পলকের জন্য, নিমেষে ঝিমিয়েও গেল। মাথা নামিয়ে বসে আছে, নখ খুঁটছে। এখনো কি প্রেম! বাপস, মল্লিকা সম্পর্কে একটা খারাপ শব্দ উচ্চারণ করবে না। তবু প্রশ্নটা করলাম। বললাম, তারপর চলে গেল মল্লিকা? গেল তো। বিপ্রকে ভারী বিহ্বল দেখালো। যাওয়ার সময় কি বলল জানিস? আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি। বল তুই, হঠাৎ কি ঘেন্নার কাজটা আমি করলাম? ওই ইজেল, রং, তুলি আর মল্লিকা, এর বাইরে তো আমার কিছুই ছিল না। তুই বোধহয় বেশি ভালোবাসতিস বিপ্র। আমার ঠোঁট বেঁকে গেল। সেটাই বোধহয় মল্লিকার হজম হলো না রে। কি জানি রে, তাই হবে। আমি কিছুই বুঝতে পারলাম না জানিস, বুঝে ওঠার আগেই সব শেষ। তা অত বোঝাবুঝির দরকারটা কি বিপ্র? উপদেশের সুরে বললাম, শোন, বি প্র্যাকটিক্যাল। একটা কথা মাথায় রাখিস, এই দুনিয়ায় কেউ কারুর জন্য অপরিহার্য নয়। অ্যান্ড আই মিন ইট। নিজের জীবন দিয়ে আমি বুঝেছি। তোকে ছাড়া আমি কি খারাপ আছি? নেই তো। কথাটা বলতে পেরে আত্মপ্রসাদ অনুভব করলাম। গলায় আরো জোর এনেছি এখন। বললাম, ও যদি তোকে ভুলে যেতে পারে, তুইও ভুলে যা। ও যদি তোকে ঘেন্না করে, তুইও ঘেন্না কর। পারছি না যে, চেষ্টা তো করছি। আচ্ছা হ্যাঁ রে চন্দ্রা, মেয়েরা কেন এত নিষ্ঠুর হয় রে? জানিস, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। ওর বৌদি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ফোন করলে ধরে না, কেউ ওকে ডেকেও দেয় না, অফিসটাও ছেড়ে দিয়েছে।
আচ্ছা বল, দুম করে আমার উপর কিসের এত রাগ হয়ে গেল ওর? কেন বুঝতে চাইছে না আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না? প্রায় একই ভাষায় আমি একদিন বিপ্রর সামনে কেঁদেছিলাম। নিয়তির কি পরিহাস, আজ বিপ্রর স্বরেও সেই কান্না। মল্লিকাকে নতুন করে হিংসে হচ্ছিল আমার। বিপ্র কত মধুর করে আমায় প্রত্যাখ্যান করেছিল, তবু আমি তাকে মন থেকে নির্বাসন দিতে পেরেছি। অথচ মল্লিকা যাকে মুখের উপর ঘেন্না করে চলে গেল, সে কিনা ছটফট করছে মল্লিকার জন্য। তোর কি কপাল রে মল্লিকা! কাছে পিঠে কোথাও একটা ঘুঘু পাখি ডাকছে, এ বাড়িরই আনাচে কানাচে। গ্রীষ্মের দুপুরটাকে আরো দুঃখী করে দিচ্ছিল ডাকটা। পাখিটা নাকি খুব একা। বুকটা আমার ভারী হয়ে এলো। মৃদুস্বরে বললাম, কি করবি বল, সে তোকে চায় না, এই সত্যিটা তো তোকে মেনে নিতেই হবে। বিপ্র ভারী অদ্ভুত হাসলো। হাসি যে এত করুণ হতে পারে আগে কখনো দেখিনি। দুদিকে মাথা নাড়তে নাড়তে বলল, সত্যি বলে কিছু নেই রে। আজ যেটাকে সত্যি মনে হয়, কাল তো সেটাই ভেঙে চুরচুর। আবার উল্টোপাল্টা বকা শুরু করলো নাকি? প্রসঙ্গ পাল্টে বললাম, নতুন কিছু আঁকলি বিপ্র? ওই একটা ভূতের ছবি আঁকার চেষ্টা করছি, ক্যানভাসের রঙই ধরছে না, কেমন ছ্যাকরা ছ্যাকরা হয়ে যাচ্ছে। ভূতের ছবি? হ্যাঁ, ওই সেলফ পোর্ট্রেট। আর সহ্য হলো না আমার। ছ্যাং করে উঠে দাঁড়ালাম। বললাম, আমায় মল্লিকার ফোন নাম্বারটা দে তো একবার। কি করবি তুই? দরকার আছে, দে না। লাভ নেই রে, যে যায় সে আর ফেরে না, সেটা আমি বুঝবো। দে আমাকে নম্বরটা। বাড়ি ফেরার পথে বিচিত্র এক অনুভূতি হচ্ছিল আমার। ভয়ঙ্কর রাগ হচ্ছে মল্লিকার ওপর, আবার কেমন যেন একটা হতাশাও জাগছে। একবার মনে হচ্ছে, মল্লিকাটা কি ছেড়েই যদি দেবে, বিয়ে করার প্রয়োজন কি ছিল? আর যদি ছাড়লই, 14 বছর পরে কেন? আগেই তো পারত। সঙ্গে সঙ্গে আবার মনে হচ্ছে, মল্লিকা আগে ছাড়লেও তো আমার কোনো লাভ ছিল না। বিপ্র তো এখনো সেই মল্লিকাকে, নইলে একবার কি বিপ্র বলতে পারতো না, তোকে তাড়িয়ে মল্লিকাকে ভালোবাসাটা আমার ভুল হয়ে গেছে রে চন্দ্রানী? এ কথা কি একবার বলতে পারতো না বিপ্র? মল্লিকার উপর রাগ করেও তো একবার বলতে পারতো। তুই এসব কি যে ভাবছিলাম আমি! আমার সোমনাথ আছে, রুমকি আছে, ওদের নিয়ে কদিন পরেই তো আমি ফিরে যাব আমার নিশ্চিন্ত নীরে। বিপ্র যদি ডাকেও, বিপ্রটাকে সাড়া দেবার সময় কি আর আমার আছে? না সে মনটা আর আছে? মাথা থেকে আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত মল্লিকাকে ফোনটা করেই ফেললাম। উপরান্তে এক পুরুষ কণ্ঠ, সম্ভবত মল্লিকার দাদা। আমি কি একটু মল্লিকার সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? আমার নাম চন্দ্রানী, আমি মল্লিকার বন্ধু। ও, কিন্তু মল্লিকাকে তো এখন দেওয়া যাবে না, ও তো। আচ্ছা, ও কি বাড়িতে নেই? না, আছে, বাড়িতে আছে, কিন্তু আমার খুব জরুরি দরকার জানেন। মল্লিকাকে একটু বলুন না, চন্দ্রানী এসেছে ইংল্যান্ড থেকে, তাহলেই ও বুঝবে। আচ্ছা ধরুন, দেখছি। আশ্চর্য, দাদাটা এত রহস্য করছিল না। মল্লিকা কি বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে চায় না? এত কিসের তেজ? বিরক্ত মুখে রিসিভার ধরে আছি। গলার আওয়াজ পাচ্ছি দাদাটার, চেঁচিয়ে কাকে যেন ডাকছে। হ্যান্ডসেটটা দিতে বলছে মল্লিকাকে। যাক, এতক্ষণে মহারানী তুলেছেন টেলিফোন। শটটা ভারী ভারী। বলল, খিরে চন্দ্রা, কবে এসেছিস? এসেছি, তোর কি খবর রে? ভালো, তুই কেমন আছিস? খটকা লাগলো সামান্য। মল্লিকা কি অসুস্থ? মনে হচ্ছে যেন হাঁপাচ্ছে, কষ্ট হচ্ছে কথা বলতে। কি জানে, এও হয়তো এক ধরনের ন্যাকামি। ভনিতায় না গিয়ে মূল প্রসঙ্গে ঢুকে পড়লাম। বললাম, আজ বিপ্রর কাছে গিয়েছিলাম রে। কি হাল করেছিস তুই ওর? কেন এমন করলি রে? উত্তর নেই কোনো।
মল্লিকা থমকে গেছে। মেজাজটা আরও খাট্টা হয়ে গেল। বললাম, বিপ্রর যদি কিছু হয়ে যায় তুই কিন্তু দায়ী থাকবি মল্লিকা। কেন এভাবে মেরে ফেলছিস ওকে বলতো? এবার জবাব এলো। বলল, কেন, কানাইদা নেই? কে কানাইদা? ওই কানাইদাই তো বিপ্রর দেখাশুনো করে। আমি তো কানাইদাকে। বাহ বাহ মল্লিকা, কাজের লোকের উপর ছেড়ে দিয়ে তুই। কেন রে, বিপ্র কি এমন অপরাধ করেছিল? মল্লিকা ফের নিরুত্তর। রাগটা চড়ছিল আমার। রীতিমতো ঝাঁঝিয়ে উঠলাম। বললাম, আমি জানি মল্লিকা, তোর কাছে কোনো উত্তর নেই। তোর লজ্জা করলো না বিপ্রর মতো একটা আর্টিস্টকে এভাবে ধ্বংস করে ফেলতে? তুই না ওকে ভালোবাসতিস? মল্লিকা চুপ। কি করেছিল বিপ্র? কেন হঠাৎ ও তোর কাছে এত অসহ্য হয়ে গেল? জানতে চাস না রে চন্দ্রা, ভালো লাগবে না তোর। তবু বল শুনি, আমাকে শুনতে হবে। আমার ক্যান্সার হয়েছে রে। কি? হ্যাঁ রে, ব্রেস্ট ক্যান্সার। অনেকটা ছড়িয়ে গেছে। সে কি 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 বলছিস তুই? কবে হয়েছে? এই ডিসেম্বরে ধরা পড়ল। অপারেশনের স্টেজও আর ছিল না। মল্লিকার গলা দুলে গেল। বলল, বিপ্রকে জানাইনি। জানালে বিপ্র সহ্য করতে পারবে না। আমার বাক্রোধ হয়ে গেল। টেলিফোন খামচে ধরে আছি। দূরভাষে ফের মল্লিকার গলা। বলল, বিপ্রর কাছ থেকে পালিয়ে আসা ছাড়া তো আর কোনো উপায় ছিল না রে। ওর সামনে আমি মরে যাব? মল্লিকার স্বরে এবার কাতর অনুনয়। চন্দ্রা, প্লিজ বিপ্রকে জানাস না। আমি জানি তুই একসময় বিপ্রকে ভালোবাসতিস। আমি বেঁচে থাকতে বিপ্র যেন খবরটা না পায়। ও যে তাহলে আমার আগেই মরে যাবে রে। কথা বলতে না চেয়েও গলা খড়খড় করে উঠল। বললাম, কিন্তু এ কি গোপন করা যায়? যতদিন পড়া যায় ততদিন গোপন করি, যাতে ধরা না পড়ি সেই চেষ্টাই তো করে যাচ্ছি। টেলিফোন রেখে দাঁড়িয়ে আছি স্থাণুবৎ। মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে। বিপ্রনা একদিন বলেছিল, ভালোবাসলে কেউ মরে না। হায় রে, বিপ্র ভালোবাসার কতটুকুই বা জানে। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যর গল্প ভালোবাসা। আবার ফিরব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। নমস্কার।